ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস। সিএমএস এর ফুল মিনিং কি? সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা মূলত ওয়েবসাইট গুলো যে দেখি, এই ওয়েবসাইট গুলো বিভিন্ন সিএমএস ব্যবহার করে বানানো, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস যেমন একটা সিএমএস। জি, কথা বোঝা যায় না, ওকে ওয়েট। ওকে, এখন বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে? আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটার দ্বারা আসলে আমরা ওয়েবসাইট বানাই, যেটার দ্বারা আমরা ওয়েবসাইট বিল্ড করি, ঠিক আছে? তো আমরা যত ওয়েবসাইট দেখি তার মধ্যে ম্যাক্সিমাম ওয়েবসাইট বানানো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। তো এরকম অনেক অনেক সিএমএস আছে বা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েবসাইট বানানো যায়। যেমন শুধুমাত্র এইচটিএমএল দিয়ে আপনি একবারে এইচটিএমএল ব্যবহার করে আপনি একটা কমপ্লিট ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন। তারপর হলো আপনি পিএইচপি দিয়ে ওয়েবসাইট বানাতে পারবেন। আপনি পিএইচপির একটা অ্যাডভান্স ফ্রেমওয়ার্ক আহ, লারাভেল দিয়ে ওয়েবসাইট বানাতে পারবেন। লারাভেলের ওয়েবসাইট গুলো অনেক লাইট হয়, অনেক ফাস্ট হয়। তারপরে আপনি শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট বা আপনি জাভা ব্যবহার করে আপনি একটা কমপ্লিট ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এই ওয়েবসাইট গুলো অনেক সুন্দর হয়, অনেক লাইট হয়। তারপরে ম্যাজেন্টো আছে, ওপেন কার্ট আছে, হ্যাঁ? তারপরে আমরা যদি ওয়ার্ডপ্রেস এর মতো সিএমএস এর কথা বলি, ওয়ার্ডপ্রেস তো আছেই। ওয়ার্ডপ্রেস আছে, তারপর হচ্ছে উইক্স আছে, উইবলি আছে, এরকম অসংখ্য অসংখ্য সাইট, অসংখ্য অসংখ্য সিএমএস আছে। নোট জেএস আছে, অ্যাঙ্গুলার আছে, এগুলো দিয়েও বানানো যাবে। তারপর হচ্ছে লাস্ট যে সবচেয়ে মজার একটা জিনিস, সেটা হচ্ছে ব্লগার। ব্লগার দিয়ে খুব সুন্দর ভালো মানের ওয়েবসাইট বানানো যায়। ব্লগার কিন্তু একটা সিএমএস। আমার ওয়েবসাইটটা যদি আপনাদেরকে আমি দেখাই, আহ, আমার বাংলা ওয়েবসাইটটা creative.bd.blogspot.com। তো এটা হচ্ছে আমার ব্লগার দিয়ে বানানো ওয়েবসাইট। তো দেখেন, এটাও কিন্তু একটা ফ্রি ওয়েবসাইট। নো ডোমেইন, নো হোস্টিং, কোনো কিছু লাগে নাই। ফ্রিতে কিন্তু আমি আহ, মোটামুটি চেষ্টা করছি একটা প্রফেশনাল লেভেলের একটা ব্লগ বানানোর জন্য। তো এই যে যে ওয়েবসাইটটা আমি বিল্ড করছি, এই ওয়েবসাইটটা আমি বিল্ড করছি কি দিয়ে? ব্লগার দিয়ে, তাই না? তো ব্লগার একটা সিএমএস। তো আমরা বিভিন্ন সিএমএস ব্যবহার করে ওয়েবসাইট বানাতে পারি। তো আমাদের অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ এসইও এক্সপার্ট, আমাদের মোটামুটি অনেকগুলো সিএমএস সম্বন্ধে ধারণা থাকতে হবে, কারণ আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট তাদের সাইট পিএসপি দিয়ে বানাবে, লারাভেল দিয়ে বানাবে, অথবা র এইচটিএমএল অনেক সাইট বানায়। অনেক আমি দেখছি প্রচুর সাইট আছে যেগুলো প্লেন এইচটিএমএল এ করা। বাট সবচেয়ে বেশি থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, ঠিক আছে? ইভেন আমরা যখন প্র্যাকটিস করবো, আমরা প্র্যাকটিসটাও করবো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। আর ব্লগারটা আমরা রাখবো যারা আমরা ব্লগার দিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারবো না, যারা ওয়ার্ডপ্রেস দিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারবো না, তারা ব্লগার দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? বাট চেষ্টা করবো ওয়ার্ডপ্রেস দিয়ে প্র্যাকটিস করার। না, পারচেস কেন করতে হবে? আচ্ছা, এটা হচ্ছে wordpress.com। তো wordpress.com থেকে আমরা যে ওয়ার্ডপ্রেস গুলো দেখি, এটা পারচেস করতে বলবে, সমস্যা নেই, কিন্তু এটা আসলে রিয়েল ওয়ার্ডপ্রেস না। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি ফিচার, মানে ওয়ার্ডপ্রেসের একটা ফিচার। এটা দিয়ে আমরা ফ্রি সাইটও বানাতে পারি, পেড সাইটও বানাতে পারি, এবং এখানে ওয়ার্ডপ্রেসেরই নিজস্ব হোস্টিং ব্যবহার করতে পারি। কিন্তু আসলে না, আমরা ওয়ার্ডপ্রেসকে আসলে মূলত একটা অ্যাপস হিসাবে চিন্তা করতেছি। করে আমরা আমাদের লোকাল হোস্টে বা আমাদের সি প্যানেলের মধ্যে ওয়ার্ডপ্রেসটাকে আমরা হোস্ট করে কাজ করব। সো এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস পারচেস করার কোনো দরকার নেই। বাট ওয়ার্ডপ্রেসের সিএমএসটা কেমন হয়, আমরা এখান থেকে একটা ফ্রি ওয়েবসাইট খুলে জাস্ট দেখে আসতে পারি, আর কিছু না, ঠিক আছে? যাক, এটা আমরা দেখবো না, আমরা অন্য কিছু দেখবো।
ওয়ার্ডপ্রেসের অন্য কিছু দেখবো। তো আমরা জানবো হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। তো ওয়ার্ডপ্রেসটা দুইভাবে সেট আপ দেওয়া যায়। একটা হচ্ছে যে বাই লাইভ সার্ভার, দুই নাম্বার হচ্ছে বাই লোকাল হোস্ট। লোকাল হোস্ট, এই দুইভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া যায়। তো একটা হচ্ছে লাইভ সার্ভারের মাধ্যমে, একটা হচ্ছে লোকাল হোস্টের মাধ্যমে। তো যদি আমরা লাইভ সার্ভারের মাধ্যমে আমরা যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই বা একটা সাইট যদি আমরা দেখতে চাই, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আনতে চাই, তাহলে আমাদের কি কি দরকার হবে? আমাদের প্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের একটা ডোমেইন লাগবে, দ্বিতীয়ত আমাদের একটা হোস্টিং লাগবে। তো এই ডোমেইন এবং হোস্টিং এই দুইটার সমন্বয়ে কিন্তু আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা বানাতে পারবো। তো এই হোস্টিংটা আমরা, আচ্ছা তার আগে আমরা দেখি ডোমেইন কি। ডোমেইন হচ্ছে মূলত একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটাকে যখন আমরা ডিএনএস এর সাথে কানেক্ট করি তখন আমরা এটাকে নাম আকারে দেখতে পারি। বাট যতই আমরা নাম আকারে দেখি, মূলত এটা একটা আইপি অ্যাড্রেস। এখানে যে আমরা একটা ডোমেইন দেখতেছি, একটা নাম, আসলে এটা কিন্তু লিগ্যালি একটা নাম না, এটা মূলত একটা আইপি অ্যাড্রেস। ঠিক আছে? সো ইউনিক ইউনিক আইপি অ্যাড্রেস ইউনিক ইউনিক ডোমেইনের হয়। তাহলে দেখেন না, একটা ডোমেইন একজন কিনলে আরেকজন কেনা যায় না কেন? কারণ হচ্ছে ওই আইপি অ্যাড্রেসটা একটাই থাকে। তারপর দেখেন হোস্টিং। হোস্টিংটা কি? হোস্টিং হচ্ছে যে মোট কথা আমাদের ওয়েবসাইটটা রাখার জায়গা। এই যে দেখেন এই সাইটটাই, এই সাইটের মধ্যে আমরা একটা ইমেজ আপলোড করছি না? এখানে একটা কন্টেন্ট আছে। সো এই কন্টেন্টেরও তো একটা পিক্সেল আছে, তাই না? এই কন্টেন্টেরও তো একটা আহ, কি বলে, ফাইলের স্টোরেজ দরকার। এই কন্টেন্টটা না কোথাও তো কোথাও রাখা আছে, সেই সার্ভার থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই সার্ভার থেকেই তো কন্টেন্ট গুলো এখানে লোড নিচ্ছে। তো সেই সার্ভারটাই হচ্ছে হোস্টিং সার্ভার। বুঝে গেছে? আচ্ছা, কল আসছে আমার। আচ্ছা, আমরা আজকে ওয়ার্ডপ্রেস শিখবো। তো আমরা আজকে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া দেখবো। ওয়ার্ডপ্রেস সেটআপ দুই ভাবে দেওয়া যায়, একটা লাইভ সার্ভারে, একটা হচ্ছে লোকাল হোস্টে। তো আমরা প্রথমে লাইভ সার্ভার জানতেছি। লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে হোস্টিং। তো ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হচ্ছে ওয়েবসাইটটা রাখার জায়গা। ঠিক আছে? তো আমরা ওয়েবসাইটের জন্য ডোমেইন কিনলাম, কিন্তু ডোমেইন কিনলেই কি আমাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পারবো লাইভ? www.domain.com মানে something.com এভাবে লিখলেই কি আমাদের ওয়েবসাইট চলে আসবে? না, আমাদের ওয়েবসাইট এভাবে লিখলেই আসবে না। আমাদের ওয়েবসাইটটা কোথাও রাখতে হবে, আমাদের ওয়েবসাইটটা কোনো একটা সার্ভার থেকে লোড করাইতে হবে। তো সেই সার্ভারটাই হচ্ছে হোস্টিং সার্ভার। ঠিক আছে? তো এই হোস্টিংটা এবং ডোমেইনটা এই দুইটাই আমাদের কিনতে হবে। এখন বলতে পারেন যে ব্লগ স্পট থেকে তাহলে কিভাবে হয়? আমরা জানি যে গুগল ড্রাইভে আমরা 15 জিবি স্টোরেজ পাই, তাই না? এই যে 15 জিবি স্টোরেজ পাই। তো এই ব্লগার হচ্ছে মূলত গুগলের একটা ফিচার। গুগলের একটা ফিচার। তো এই কারণে আমরা ব্লগারকে মানে ফ্রিতে ব্যবহার করতে পারি। এবং আমাদের যে ওয়েবসাইটের ডাটাগুলো, আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো, এই সমস্ত কিছু গুগলের এই ড্রাইভের মধ্যে জমা থাকে। বুঝতে পারছেন? গুগলের এই ড্রাইভের মধ্যে জমা থাকে। যার কারণেই আমরা এই ব্লগারটাকে ফ্রিলি ইউজ করতে পারি। এবং ডট ব্লগ স্পট এই সিস্টেমটাও, গুগলের এই সাবডোমেইন সিস্টেমটাও ফ্রি একদম। যার কারণে আমরা এটা ইউজ করতেছি। বাট আমরা যদি ব্লগার না ব্যবহার করি, আমরা যদি জেনুইন ডট কম সাইট ব্যবহার করতে যাই, তাহলে ডট কম সাইট ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের ডোমেইন কিনতেই হবে। হয়তো হোস্টিং আমাদের নাও কিনা লাগতে পারে। আমরা যদি ব্লগার দিয়ে ওয়েবসাইট বানাই, পরবর্তীতে আমাদের ওয়েবসাইটটা ডট blogspot.com থেকে কনভার্ট করে আমরা ডট কমে নিয়ে যেতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের হোস্টিংটা ব্যবহার হবে গুগলের হোস্টিং, এই 15 জিবি হোস্টিং আমরা ব্যবহার করবো। ঠিক আছে? তো এটাকে বলা হয় ওয়েব 2.0 হোস্ট। যাই হোক, এগুলা আমরা অনেক পরে দেখবো। আরো বিভিন্ন জায়গায় হোস্ট করার সিস্টেম আছে। তো এই যে সিস্টেম, ডোমেইন এবং হোস্টিং, এটা আমাদের আসলে কিনলে বেটার হয়। এটা আমাদের কিনতে পারলে বেটার হয়, কারণ আমরা যেহেতু কাজ করব, আমরা যেহেতু বিজনেস করব, আমাদের যেহেতু নিজেদের ওয়েবসাইট থাকবে, আমাদের যেহেতু নিজেদের আহ, অনেক কিছু থাকবে, আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য প্রফেশনাল মেইল থাকবে। যেমন আমার যেমন আছে info@creativenilay.com, support@creativenilay.com। সো আপনাদের বিজনেসের নামে এরকম মেইল থাকবে। তারপরে আরো কত কিছু থাকবে আপনাদের, তাই না? আপনাদের সাবডোমেইন থাকবে।
মিনিমাম 1 বছর, 1 বছরের নিচে আপনি এগুলো কিনতে পারবেন। ম্যাক্সিমাম আপনার ইচ্ছা, আপনি যত টাকা পে করবেন তত বছরের জন্য আপনি পেয়ে যাবেন, কিন্তু লাইফ টাইম না কখনো। বুঝতে গেছেন? তো এই ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য আপনারা ইন্টারনেটে অনেক সাইট খুঁজে পাবেন, যেমন গোডাডি আছে, নেম.কম আছে, এরা ডোমেইন সেল করে। তারপর হচ্ছে নেমচিপ আছে, ডোমেইন সেল করে। হোস্টিং এর জন্য ব্লু হোস্ট আছে। তারপর হচ্ছে আপনার সাইট গ্রাউন্ড আছে, এরকম অনেক সাইট আছে হোস্টিং সেল করে। বাট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে নেমচিপটা। কারণ নেমচিপের সাপোর্টটা অনেক ভালো, এবং আমি আমার পার্সোনাল যে ডোমেইনটা, আমার পার্সোনাল যে ওয়েবসাইট creativenilay.com, আমি সেটার জন্য এই নেমচিপটাই ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে নেমচিপ। এখানে আপনি যে ডোমেইনটা কিনতে চান সেই ডোমেইনটা এখানে এসে সার্চ করতে পারবেন। যেমন ধরেন আমি আমার ডোমেইনটাই যদি এখানে লিখে দেখেন, এটা অবশ্যই অ্যাভেলেবল আছে, creativeniloybg.com, এটা অ্যাভেলেবল আছে। এটা অ্যাভেলেবল থাকলে আমরা ডট কম ডোমেইন মাত্র 8.88 সেন্টে কিনে ফেলতে পারবো। আইক্যান ফি সহ আমাদের কাছ থেকে $9.06 নিবে। তো দেখছেন এই যে ডোমেইনটা অ্যাভেলেবল আছে, হ্যাঁ, এই ডোমেইনটা চাইলে আমি কিন্তু কিনে নিতে পারি। আমি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করে আমার এই অ্যাকাউন্টের মধ্যে ডলার টপ আপ করা থাকলে আমি এটাকে কিনে ফেলতে পারবো। তো এটা কিনতে গেলে আমরা বাংলাদেশি কোনো মাস্টার কার্ড দিয়ে এটা কিনতে পারবো না, আমাদের ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড লাগবে। মানে আই মিন আপনার মাস্টার কার্ডটাকে ডুয়েল কারেন্সি করে নিতে হবে। সচরাচর আমরা ব্যাংক থেকে যে সমস্ত এটিএম কার্ড গুলো পাই, যা মাস্টার কার্ড, যে ডেবিট কার্ড গুলো পাই, ভিসা কার্ড গুলো পাই, এগুলো অনেকগুলো আছে ডুয়েল কারেন্সি করা থাকে না। তো যেগুলো ডুয়েল কারেন্সি করা থাকে সেগুলোকে মাস্টার কার্ড বলা হয়। আর যেগুলো ডুয়েল কারেন্সি থাকে না সেগুলো কিন্তু মাস্টার কার্ড বলে না, ওগুলোকে হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড বলে, বুঝতে পারছেন? বা এমনিতে ভিসা কার্ড এগুলো বলে। তো মাস্টার কার্ড কিন্তু টোটালি আলাদা। মাস্টার কার্ড দিয়ে কিন্তু আপনাকে এখানে পেমেন্ট করতে হবে ইউএসডি তে। তো মাস্টার কার্ড বাংলাদেশ থেকে অনেক কোম্পানি প্রোভাইড করে, যেমন হচ্ছে ইবিএল, সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া স্বাধীন মাস্টার কার্ড দেয়, ইবিএল অ্যাকুয়া মাস্টার কার্ড দেয়। বাট ইবিএল এর অ্যাকুয়াটা বেটার, আমার কাছে ভালো লাগে ওদের সার্ভিসটা। তো এখান থেকে আপনি আপনার মাস্টার কার্ডের মাধ্যমে, অথবা আপনার যদি পেপালে ডলার থাকে, পেপালে যদি টাকা থাকে, সেই পেপালের, হ্যাঁ, 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 থাকবেই তো। ওটাই মাস্টার কার্ড, ওটাই মাস্ট, না পার্থক্য নাই, ওটাই। হ্যাঁ, 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 ওটা সমস্যা। ডেবিট কার্ডেও করতে পারেন, ক্রেডিট কার্ডেও করতে পারেন। কিন্তু ক্রেডিট কার্ডে একটু বেশি ভালো হয়, কারণ ওই যে গুগল যেমন ক্রেডিট কার্ড ছাড়া হ্যাঁ, ক্রেডিট কার্ড ছাড়া গুগল কোনো কার্ড অ্যাকসেপ্ট করে না। ক্রেডিট কার্ডে ভালো হয়, সেটাই। কিন্তু আমাদের অ্যাকুয়া কার্ড আবার ক্রেডিট কার্ড না, এটা কিন্তু আবার প্রিপেইড কার্ড। অনেক জায়গায় আবার প্রিপেইড কার্ড নেয় না, আমি নিজেই সমস্যা। ইবিএল এর অ্যাকুয়া কার্ড, আমি নিজেই কিন্তু এই প্রিপেইড কার্ড নিয়ে মাঝে মাঝে ঝামেলায় পড়ে যাই। তো তখন ওই ক্রেডিট কার্ড দেখা যাচ্ছে আমার কারো কাছ থেকে নিতে হয়, অথবা এ করতে হয়। এবার পাইনিয়ার কার্ডটাও হচ্ছে আবার প্রিপেইড কার্ড, মানে এমন একটা ঝামেলা। তো যাই হোক, আমার অবশ্য শুধু পেমেন্ট করার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের যদি দরকার হয় তখন আমার ঝামেলা হয়। এছাড়া যদি দেখি যে পেপালের সিস্টেম আছে, একবারে এক নিমিষে পেপাল দিয়ে পেমেন্ট করে দিই। আর যদি দেখি যে ট্রায়াল সিস্টেম আছে, তাহলে আমার ওই কোনো ব্যাংকের কার্ড টার্ড লাগে না। আমার কাছে মিনিমাম যে 2 লাখ কার্ড আছে। এই যে দেখেন এখানে কিছু কার্ড, হ্যাঁ, আলি এক্সপ্রেস এর জন্য মাস্টার কার্ড আমার কাছে আছে। এই যে এইসব কার্ড দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়, ট্রায়াল নেওয়া যায়, পারচেস করা যায়, ট্রায়াল নেওয়া যায়। এরকম যখন ক্রেডিট কার্ডের ইস্যুতে ফেলে, আমি তখন মানে অ্যাজ এ হ্যাকার যে কাজটা করা দরকার আমি সেই কাজটা করি। তো ওগুলো হয়তো আপনাদেরকে আমি শিখাবো না, বা শিখাবো, ঠিকও হবে না, বাট আইডিয়া দিলাম। আচ্ছা, তো আমরা এইখান থেকে নেমচিপে আমাদের ডুয়াল কারেন্সির কার্ড দিয়ে এখানে আমরা টপ আপ করতে পারবো, অথবা পেপাল দিয়েও টপ আপ করতে পারবো। এবং সেই টপ আপ করা অ্যামাউন্ট দিয়ে, ওগুলো আপনাদের জানার দরকার নাই।
বাট আমি আপনাদেরকে কার্ড দিয়ে দিব, ওই কার্ড দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন। কিন্তু কার্ড কিভাবে কোথা থেকে নিয়ে আসে এগুলো জানা দরকার। থাক এগুলো না বলি, শোনেন। এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স, তো এখান থেকে আমরা টপ আপ করে, হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের টপ আপ সেটস সিস্টেম। এখান থেকে আমরা যদি টপ আপে ক্লিক করি তাহলে আমাদের কার্ডের ডাটাটা চাইবে। তো এখানে আমাদের কোনো ফেক কার্ড দিলে হবে না, একদম রিয়েল কার্ড দিতে হবে আমাদের নিজস্ব ব্যাংকের কার্ড। অথবা পেপালও সাপোর্ট করে, এরা বিটকয়েনও সাপোর্ট করে, বিটিসি সাপোর্ট করে। আপনার যে বিটিসি থাকে ক্রিপ্টোকারেন্সি, অনেকে বলতে পারেন বিটিসি কিভাবে খুলবো, যে এখান থেকে ক্রিপ্টোকারেন্সি লিখে সার্চ দিলেই হবে। তো ক্রিপ্টোকারেন্সি here as per as regulation, HSC terms 1% value imposed to online subscription and stream related to services. আচ্ছা, ইমেল থেকে মেসেজ আসছে, as per as regulatory instructions 15% VAT will be imposed on online subscription and streaming related services। বা তার মানে ইমেল কার্ড থেকে পেমেন্ট করা যাবে না, 15% ভ্যাট সরকারি দেওয়া লাগবে, পারতেন না। যাই হোক, আপনারা কয়েন বেস থেকে অ্যাকাউন্টটা খুলে নিন। কয়েন বেস থেকে আপনারা হচ্ছে বিটিসির অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখান থেকে আপনারা বিটকয়েনের অ্যাকাউন্ট খুলবেন। তো এখান থেকে আপনাদের বিটকয়েনের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিবে, এই যে বিটিসি। তো ওই বিটিসি দিয়ে আপনারা হচ্ছে এই নেমচিপে টপ আপ করতে পারবেন, যদি কারোর হচ্ছে পার্সোনাল মাস্টার কার্ড না থাকে। তো বাট আমি সাজেস্ট করব হচ্ছে বিটকয়েন। এখান থেকে আপনারা বিটকয়েন অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিটকয়েনের নাম শুনুন। আচ্ছা, তাহলে থাক, দরকার নেই এটা জানার। এখান থেকে, না না না, এখান থেকে কত অ্যামাউন্ট করতে চান এখান থেকে নিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে যদি কার্ড পেমেন্ট হয় তাহলে আপনার কাছ থেকে এখানে মাস্টার কার্ডের ডিটেলসটা চাইবে। তো এখান থেকে কার্ডের নাম, কার্ডের ডিটেলস এখানে সবকিছু বসায় দিতে হবে। এই যে এখানে এখানে কার্ডের কোড টোড এভরিথিং যখন বসায় দিবেন তখন সেখান থেকে আপনার কার্ড থেকে এটা টাকাটা কেটে নিবে, বুঝা গেছে? কেটে নিয়ে আপনার এই অ্যাকাউন্টে ডলার টপ আপ হয়ে যাবে, সেই ডলার দিয়ে আপনি পরবর্তীতে গুলো হোস্টিং গুলো পারচেজ করতে পারবেন। তো এইখানে হচ্ছে নেমচিপের হোস্টিং এর প্যাকেজ গুলো, ডোমেইন ডোমেইন তো কেনার দাম আমি দেখালাম, হোস্টিং এর প্যাকেজ গুলো একটু দেখাই। এখানে নেমচিপের যে হোস্টিংটা আছে এটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, রিসেলার হোস্টিং আছে, আর তারপরে হচ্ছে ভিপিএস হোস্টিং আছে, ডেডিকেটেড সার্ভার আছে, আর মেলা কিছু আছে। তো শেয়ার্ড হোস্টিং কি? শেয়ার্ড হোস্টিং হলো যে একটা মেইন হোস্টিং সার্ভার অনেকগুলোকে ভাগ করে দেওয়া, অনেকজনকে ভাগ করে দেওয়া, এটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং এর কাজ। তো শেয়ার্ড হোস্টিং এর যেমন সুবিধাও আছে ঠিক সেরকম অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে যে যদি কখনো একই শেয়ার হোস্টিং এর আন্ডারে কোনো একটা হোস্টিং এ ডস অ্যাটাক হয় বা মাইস্কুয়েল ইনজেকশন পড়ে, তাহলে ওই পুরো ইফেক্টটা বা ওই ভাইরাসের পুরো ইফেক্টটা পুরো হোস্টিং সার্ভারের সাথে করতে পারে, করার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে এখানে আমরা যখন পিসিতে অ্যান্টিভাইরাস ব্যবহার করি, এখানে আমাদের এরকম অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয়, মানে দরকার হয়। যাই হোক, এটা হচ্ছে শেয়ার হোস্টিং এর অসুবিধা, বাট সচরাচর এরকম ঘটে না। আহ, সবাই ভালোভাবেই প্রেফার করতে পারে। তো এখানে যে মিনিমাম প্যাকেজটা আছে এটা কিনতে খরচ হবে হচ্ছে আহ, প্রায় $18 কাছাকাছি, 18 পয়েন্ট সামথিং ডলার কাটবে আপনার কাছ থেকে প্রথম বছরের জন্য।
আপনি এখান থেকে 20 জিবি এসএসডি স্টোরেজ পাবেন, 3টা ওয়েবসাইট রাখতে পারবেন এই একটা হোস্টিং এর মধ্যে। তো আপনারা এখান থেকে চাইলে সবাই মিলে, হ্যাঁ, যারা আছেন মোটামুটি 3-4 জন মিলে একটা হোস্টিং কিনতে পারেন, 3 জন মিলে একটা হোস্টিং কিনে ইউজ করতে পারেন আপাতত প্র্যাকটিসের জন্য। তারপরে ডোমেইন নেম আর ফ্রি সিডিএন পাবেন। সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো সিডিএন কি এখন আর আলোচনা করব না, সিডিএন নিয়ে আপনাদের সাথে পরে আলোচনা করব। সিডিএন হলো যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটা দ্বারা আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট অন্য জায়গা থেকে লোড করাতে পারি, অন্য সার্ভার থেকে লোড করাতে পারি। যখন আমাদের সাইটে প্রচুর পরিমাণে লোড পড়ে যাবে, আমাদের সাইট যখন লোডিং স্পিড বেড়ে যাবে বা সাইটের কন্টেন্ট যখন আমরা একবারে দিয়ে শেষ করতে পারবো না, হোস্টিং সার্ভার ফুল হয়ে যাবে, তখন আমরা সিডিএন এ আমাদের সাইটটা রাখতে পারি। যেমন প্রথম আলোর কিন্তু সিডিএন লাগে ওদের, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই প্যাকেজটা দেখেন, এটা হচ্ছে মোটামুটি প্রায় $50 কাছাকাছি পড়বে ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে এটার রিনিউ করতে গেলে অনেক খরচ হবে। এখানে আনমিটার্ড এসএসডি, আনলিমিটেড ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারবেন। তো চাইলে এটাও কিনতে পারেন, একটা হোস্টিং কিনে সবাই মিলে ব্যবহার করলেন, সবার ডোমেইন এটার মধ্যে অ্যাড করে দিলেন, হ্যাঁ। দেখা যাচ্ছে $50 যদি 10 জন মিলেও কিনেন, তাহলে কিন্তু আপনাদের খরচটা অনেক কমে যাবে। একজন $50 দিয়ে $18 দিয়ে কেনা আসছে, 10 জন মিলে কিনলে খরচ কমে যাবে, যেহেতু অনেকগুলো সাইট রাখা যাচ্ছে, ঠিক আছে। তো সবাই সাইট রেখে আপনারা এখানে কাজ করতে পারেন। তো যাই হোক, এইভাবে আপনারা হোস্টিংটা কিনবেন আর ডোমেইনটা কিনবেন। তো ডোমেইনও যদি কেনা হয়ে যায়, হোস্টিংও যদি কেনা হয়ে যায়, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এখানে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে যে ডোমেইন গুলো কিনছেন, যে হোস্টিং গুলো কিনছেন, সেই ডোমেইন এবং হোস্টিং গুলোর লিস্ট এখানে দেখতে পারবেন। তো এখানে আমরা চিহ্ন দেখে বুঝবো যে এই যে দেখেন এটা প্রোডাক্ট, এটা দেখে বোঝা যাচ্ছে যে ডোমেইন। আমরা যদি এখানে ভিউ অল ডোমেইনে ক্লিক করি, আমরা কিছু প্রোডাক্টের চিহ্ন দেখতে পারবো, যে প্রোডাক্টের চিহ্ন আমরা দেখে বুঝে ফেলবো যে এটা ডোমেইন না, ওটার সাথে হোস্টিং আছে। যেমন ধরেন এই যে এইটা, এটার সাথে দেখছেন এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে হোস্টিং এর চিহ্ন। এই ডোমেনের সাথে কিন্তু হোস্টিং নাই, বাট এটার সাথে দেখেন হোস্টিং আছে, আমরা চিহ্ন দেখে বুঝতে পারছি। হোস্টিং হচ্ছে কি প্যাকেজ, স্টেলার প্যাকেজ। প্যাকেজটা কি অ্যাক্টিভ প্যাকেজ, তাই না? এক্সপায়ার হবে কবে? ডিসেম্বরের 24 তারিখে। তো এই হচ্ছে আমাদের, এটা কিন্তু আমার নিজের সাইট creativeniloy.com। তো দেখেন আমি শুধু একটা সাইটে এখানে রাখছি, আমি আমার এই হোস্টিং এর মধ্যে আমি জানি যে আমি 3টা রাখতে পারবো, রাখি নাই, আমি একটা রাখছি আমার স্পিডটা বাড়ানোর জন্য, লোডিং স্পিডটা বাড়ানোর জন্য। যাই হোক, তারপরে এখানে আরো অনেক অনেক হোস্টিং আছে, আরো অনেক অনেক ডোমেইন আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে এসএসএল এর চিহ্ন, আর এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেশন। আর এটা হচ্ছে ডোমেইনের চিহ্ন, ডোমেইনের চিহ্ন। এটা হচ্ছে হোস্টিং এর চিহ্ন, আর এটা এসএসএল এর চিহ্ন। তো এগুলা দেখে বুঝবেন যে কোনটা এটা। দুইটা আছে, তার মানে আমাদের এখানে একটা ডোমেইন আছে আর একটা সাবডোমেইন আছে, তো দুইটাতেই এসএসএল সাবমিট করা হয়। আমরা যখন একটা, হ্যাঁ, দুইটাই এসএসএল আছে। আপনি 50টা এসএসএল ব্যবহার করতে পারবেন, 50টা না, 30টা ইউজ করতে পারবেন। আমরা যখন একটা নেমচিপের হোস্টিং কিনবো প্যাকেজ, তখন ওইখানে আমরা একটা সাব মানে একটা রুট ডোমেইন বা একটা মেইন ডোমেইনে আমরা একটা এসএসএল ব্যবহার করতে পারবো। আর এই রুট ডোমেইনের আন্ডারে আমরা 30টা সাবডোমেইন খুলতে পারবো। 30টা সাবডোমেইনের সাথে আমরা 30টা এসএসএল ইউজ করতে পারবো। আমাদের এসএসএল পরবর্তীতে আর কোনো সাবডোমেইনের জন্য কিনতে হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে লিমিটেশন 3টা। এখন কথা হচ্ছে যে লোড করতেই পারে সার্ভারে, তাই না? একটা নৌকায় মনে করেন যে উঠা যায় 10 জন, তাহলে এখানে একজন উঠে আছে, নৌকাটা জোরে চলবে না? যদি 10 জনই উঠে, না, তা কেন হবে? হ্যাঁ, মাঝখানে মাঝখানে বসবে, মাঝখানে বসবে, তাহলেই তো হবে। না না, ধরেন যে নৌকায় একজন মাঝি থাকলো, মাঝি বাদ দিয়ে ধরেন 10 জন উঠলো। আচ্ছা, বাস দিয়ে উদাহরণ দিই। মনে করেন একটা বাস, একটা বাস মনে করেন যে যদি খালি থাকে, বা বাইকের কথাই বলি, আমি বাইক চালানোর সময় আমি যখন একা বাইক টানি, তখন কিন্তু আমার যে স্পিড পাই, আমি যখন বাইকে 3 জন উঠাই, আমি কিন্তু ওই স্পিড আমার বাইকে পাই না। আমার বাইকটা কিন্তু অনেক স্লো চলে। হচ্ছে
অন্য সময় যদি আমি একা থাকতাম আমি কিন্তু মিনিমাম 80-90 করে স্পিডে যেতে পারতাম। আর যখন তিনজন আছে ওই স্পিড তুলতে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি সার্ভার আছে 20 জিবি ঠিক আছে, আপনি যদি একবারে সব মানে সব এক করে নিয়ে 20 জিবি ব্যবহার করে ফেলেন তাহলে দেখা যাচ্ছে একটু লোড করতে পারে। তো সেই ক্ষেত্রে যখন সাইটের টাইম লাগবে, সাইটটা লোড হতে সময় লাগবে। তো এই লোড হতে যদি সময় লাগে এটা সাইটের জন্য একটা বড় ব্যাড ইম্প্যাক্ট ফেলে। সাইটের লোডিং টাইমটা এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ। গুগল এই সমস্ত সাইটকে র্যাঙ্ক কমায় দেয় যে সাইটগুলোর লোডিং টাইম বাড়ে, এজন্য সাইটের লোডিং টাইম সবসময় ফাস্ট রাখা লাগে। যেটা দিয়ে করলে হয় আসলে ওইটা প্রাইসটা আপনারা ইয়ে করতে পারবেন না। ব্লু হোস্ট। ব্লু হোস্টটা নিতে পারেন, ব্লু হোস্ট। ব্লু হোস্টের একটা হোস্টিং এর দাম হচ্ছে $50। একটা সাইটই রাখতে পারবেন মাত্র, একটা সাইটই রাখতে পারবেন। এটার হোস্টিংটা অনেক ভালো। কোথা থেকে নিয়েছেন? বিটিসিএল থেকে নেওয়া। আসলে বাংলাদেশি হোস্টিং গুলো আমি ব্যবহার করি না তো, সো ওদের বিষয়ে কোনো মন্তব্য আমি করতে পারছি না। কারণ ওদের সার্ভিস আমি একবার ব্যবহার করে, হ্যাঁ বুঝছি, ওদের সার্ভিস আমি একবার ব্যবহার করে আমি ভুক্তভোগী। তারপরে থেকে আমি ওই জীবনের মানে ওই যে শেষ সময় আমি তোবা করছি যে যদি কোনোদিন আমার মানে দরকার নাও হয়, আমার যদি ফ্রি এসে সাধে, বাংলাদেশি কোনো কোম্পানির হোস্টিং আমি নেব না। তো আমি নেমছি। হ্যাঁ। হ্যাঁ। ক্লায়েন্ট না, বিটিসিএল এর জিনিস ব্যবহার করা। ও হ্যাঁ, অন্য সব কিছু ব্যবহার করেন, অন্য সব কিছু ব্যবহার করেন, কিন্তু আমি হোস্টিং এর কথা বলতেছি। যে হোস্টিংটা বিটিসিএল এর ডোমেইন সার্ভিসটা আবার ভালো, ওদের ডোমেইনটা নিয়ে সমস্যা নাই। হ্যাঁ, ওদের ডোমেইনটা ভালো। আমি .com.bd-টাও অনেক ভালো, ওটা ইউজ করতে লাগে। নিয়েছেন না? আচ্ছা। ওটার সার্ভিস ভালো, কিন্তু হোস্টিংটা মানে আপনি কি ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন আমি জানি না, কিন্তু এসইওর ক্ষেত্রে আসলে আমি বলবো যে ফিট না। এসইওর দিক থেকে অ্যাজ এ এসইও এক্সপার্ট আমি বলবো যে এটা ফিট না। বাংলাদেশি হোস্টিং এসইওর জন্য আসলে ওইভাবে ফিট না। তো ব্লু হোস্টটা বেস্ট হয়। ব্লু হোস্টটা যদি নিতে পারেন আরো বেটার হয়। $50 নিবে পার ইয়ার। তো আপনার এখানে একটা সাইটই রাখতে পারবেন, কিন্তু খুবই ভালো, খুবই ভালো। মানে সাইটের স্পিড, লোডিং টাইম বা লোডিং স্পিড নিয়ে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, ব্লু হোস্ট। ব্লু হোস্টের হোস্টিংটা ভালো, আরেকটা সাইট গ্রাউন্ডটাও ভালো। সাইট গ্রাউন্ডও অনেক ভালো। এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন যদি নেমচিপটা আপনাদের চয়েসের মধ্যে না থাকে। বাট নেমচিপটা কেন আমি বলি, কারণ হচ্ছে নেমচিপটা প্রাইস রিজনেবল, আর নেমচিপের হোস্টিংটা প্রথম দিন অনেক ভালো ছিল। এখন নেমচিপ একটু হালকা মানে সার্ভিসটা একটু এদিক ওদিক হয়ে গেছে। বাট তারপরেও একটা সাইট রাখলে সমস্যা করে না, বাট যখন দুই তিনটা সাইট রাখি তখন নেমচিপ একটু ঝামেলা করে, সাইটগুলো ইয়ে করে দেয়। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে নেমসিপের সার্ভিসটা, আসলে যে এখানে চ্যাট উইথ এ লাইভ পারসন, এখান থেকে কি পরিমাণে যে ভালো সার্ভিস এদের আমি বোঝাতে পারবো না। এদের থেকে ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে আমি একদিন এক সার্ভিস এক্সপার্টকে আমি 9 ঘন্টা রাখছিলাম আমার সাথে, 9 ঘন্টা। 9 ঘন্টা লাগছিল প্রবলেম সলভ করতে। মানে আমার হোস্টিং এর রুট ডোমেইনটা চেঞ্জ করে আবার আরেকটা রুট ডোমেইন অ্যাড করে দিয়ে সেখানে ইমেইলের ডাটাবেজের ব্যাকআপ নিয়ে সেখানে বসাচ্ছিলাম। পাশাপাশি পুরোটা অনলাইনে। তো ও আমার সাথে থেকে কাজ করে দিয়েছিল, এবং সব সময় মানে আমার যে কোনো সময় যে হোস্ট মানে এসএসএল সংক্রান্ত সমস্যা, হোস্টিং সংক্রান্ত সমস্যা, ডোমেইন সংক্রান্ত সমস্যা যা হোক না কেন সবকিছু এই লাইভ চ্যাট সাপোর্টের মাধ্যমে ইজিলি সলভ করা যায়। এই জন্য আমার নেমচিপটা একটু বেশি ভালো লাগে নেমচিপ। এবং এখান থেকে দেখবেন আমি মোটামুটি প্রায় অলমোস্ট $2,000 থেকে $3,000 ডোমেইন এবং হোস্টিং আমার এই অ্যাকাউন্টের মধ্যে আছে। প্রচুর ক্লায়েন্টকে আমি এখান থেকে হোস্টিং দিচ্ছি। তো কখনো পর্যন্ত কারোর সমস্যা পাইনি আজ পর্যন্ত। আর যাদের মানে সাইটের ব্যাকআপ আরো বেশি ভালো দরকার তাদেরকে এই ব্লু হোস্ট থেকে নিয়ে দিয়েছি, বা তারা নিজেরাই কিনে নেয় ব্লু হোস্ট থেকে। তো এটার সার্ভিস জানেই সবাই, এটা আর বলা লাগে না। বাট ভুলেও গোডেডি থেকে কেনার চেষ্টা করেন না, গোডেডির কিন্তু সার্ভিস ভালো না ওদের কাছে। সেটাই। আচ্ছা,
তো আমরা এখন দেখি যে ডোমেনের সাথে হোস্টিং কিভাবে কানেক্ট করে। আমরা একটা ডোমেইন মনে করেন কিনলাম, কেনার পরে সে ধরেন আমরা একটা ডোমেইনের সাথে একটা হোস্টিং কানেক্ট করে দেখাই। হুম, আহ, কোনটার সাথে কানেক্ট করব, কানেক্ট করার নাই এরকম একটা হোস্টিং আমি কানেক্ট করে আপনাদেরকে দেখাই। এটা কানেক্ট করছি সেদিন, এর সাথে এসএসএল ও আছে। তারপর হচ্ছে আহ, হ্যাঁ, সেটাই তো। বাট বিটিসিএল এর হোস্টিং এও তো দেয়, বিটিসিএল এর হোস্টিং ও নিতে পারতেন, ওদের মনে হয় 2000 টাকা করে নেয় না, কয় টাকা করে নেয় না? ও, আপনি কি হোস্টিং এর সার্ভিস ভালো পাচ্ছেন? করেন নাই, বুঝতে পারছি। হুম, করতে পারছি, বুঝতে পারছি। কি হোস্টিং? জিওন বিডি? আমি আসলে ওদেরটা ইউজ করি নাই। ওই যে আমি বললাম যে আমার এই ব্যাপারে কোনো রকমের কোনো আইডিয়া নাই এবং কোনো ইন্টারেস্টও নাই বাংলাদেশের পিপুলদের হোস্টিং ব্যবহার করার। কারণ আমি একবার ব্যবহার করে আমি ভুক্তভোগী হওয়ার পরে আমি আর এগুলা নিয়ে মানে কাউকে কোনো সাজেশনও দেই না, আমি নিজেও এগুলা নিয়ে ঘাটাঘাটি করি না। তো আমি বলবো যে দরকার নাই, আপনারা ওই কয় টাকাই বা নিবে, 1000 টাকা নিবে, আরে ভাই আর 500 টাকা দেন আর 700 টাকা দেন, দিয়ে নেমসিবিল হোস্টিংটা নিয়ে নেন, 20 জিবি স্টোরেজ পাচ্ছেন, তিনটা সাইট রাখতে পারবেন। সেখানে তিনটা রাখলে যদি সাইট স্লো হয় দুইটা রাখেন, তাও তো আপনার লাভ হচ্ছে। দুইটা সাইট যদি রাখেন তাহলে সাইট কিন্তু স্লো হবে না। দুইটা সাইট যদি নেমসিবিল হোস্টিং এ রাখেন তাহলে হচ্ছে আপনার, মনে করেন যে আপনি 2000 টাকা দিয়ে যদি নেমসিবিল হোস্টিং কিনেন, দুইটা সাইট রাখলে আপনার 1000 টাকা করে খরচ করতেছে। আপনি কিন্তু 10 জিবি করে স্টোরেজ পাচ্ছেন। বাংলাদেশি এদের কাছ থেকে কিনলে আপনাকে 1 জিবির দামই রাখবে মনে হয় 1-1.5 হাজার টাকা। আপনার কাছ থেকে কত নিছিল আমরা থেকে, একটু বলবেন আমাকে? বলা যাবে কি? হ্যালো, আছেন? আচ্ছা, যাই হোক, আমরা দেখি এই যে এখানে একটা হোস্টিং আছে যে চিহ্ন দেখে বুঝতে পারছি, এটার নাম হচ্ছে platinumsbd.com। তো আমরা এই হোস্টিং এর সাথে একটা ডোমেইন কানেক্ট করে দেখাই। তো এটা একটা লাইভ সার্ভার দেখাচ্ছি, আমার ক্লায়েন্টের কাজ এটা আপনাদেরকে করে দেখাচ্ছি। ক্লায়েন্ট বলতে কি, এটা বড় ভাইয়ের কাজ, মাসুম ভাইয়ের কাজ এটা। তো এটা আমি এখনো পর্যন্ত এই হোস্টিংটার সাথে আমি ডোমেইনটা অ্যাড করিনি, তো এটা আমাদেরই ডোমেইন, তো এই ডোমেইনটা এই হোস্টিং এর সাথে আমি অ্যাড করতে চাচ্ছি। তো এই ডোমেইনটা আমি এখান থেকে ম্যানেজে ক্লিক করব। তো যে হোস্টিং এর সাথে অ্যাড করব সেই হোস্টিংটা প্রথমে এভাবে আমি ওপেন করে নিব সি প্যানেলে। তো এই সি প্যানেল কি? সি প্যানেল হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনি আপনার সাইটের পুরো হোস্টিংটা কন্ট্রোল করতে পারবেন। তো এই সি প্যানেলের লগ ইন করার জন্য ডেটাগুলো কোথায় পাবেন? আপনারা যখন হোস্টিংটা নেমচিপ থেকে পারচেস করবেন তখন আপনাদের ইমেইলে এই সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড নেমচিপ দিয়ে দিবে, ইউআরএলটাও দিয়ে দিবে। সো আপনারা জাস্ট ইউআরএল এ ঢুকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। তারপরে আপনারা এরকম সি প্যানেল পাবেন। তো দেখেন আমি সি প্যানেল লগ ইন করছি। তো যে হোস্টিং এর সাথে আপনারা ডোমেইনটা কানেক্ট করতে চান সেই হোস্টিংটা প্রথমে এভাবে ওপেন করে রাখবেন। ওপেন করে রাখার পরে যে ডোমেইনটা কানেক্ট করতে চান সেই ডোমেইনটার ম্যানেজ অপশনে যাবেন। যাওয়ার পর এটা হচ্ছে নেম সার্ভার সেকশন। তার আগে আমি একটু সেকশন গুলোর সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে স্ট্যাটাস এন্ড ভ্যালিডিটি, কতদিন পর্যন্ত ভ্যালিড সেটা। অটো রিনিউটা একটু বন্ধ করে দিই কারণ এটা খুব খারাপ। আমি আমার লাইফে সর্বোচ্চ লেভেলের লস খাইছি অটো রিনিউ কারণে। আমার একদিন অ্যাকাউন্টে ডলার ছিল, তো আমার একটা ফাও ডোমেইন এরকম মানে অনেক টাকা দিয়ে এরকম অটো রিনিউ হয়ে গেছিল। তো আমি দেখি আমার অ্যাকাউন্টে ইউএসডি নাই, কি ব্যাপার নাই, খোঁজ করতে 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 দেখি যে এই একটা ডোমেইন, যে ডোমেইনটা আমি মানে ফাও কিনছিলাম কোনো কাজের জন্য না, এমনি ছোট একটা কাজের জন্য কিনা শেষ করে দিছি, কিন্তু ওইটা আমার দরকার নাই। ওই জিনিস এক গাদি টাকা দিয়ে রিনিউ হয়ে গেছিল। যাই হোক, তারপর নেমসিপে ফার্স্ট ইয়ারে যদি ডোমেইন কিনেন আপনাকে প্রায় 9-9.5 ডলার চার্জ করবে। সেকেন্ড ইয়ারে রিনিউ করতে গেলে আপনি $11, $11.5 দিয়ে রিনিউ করতে পারবেন, $2 বেশি। বলেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সেট আপ করার আগে আপনাকে এই কাজগুলো করে নিতে হবে, আদারওয়াইজ আপনি লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারবেন না। আমরা কথা বলতেছি আসলে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট আপ নিয়ে। ঠিক আছে, সো লাইভ সার্ভে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে গেলে ডোমেইন লাগে, হোস্টিং লাগে। তাহলে ডোমেইন কোথা থেকে কিনবেন আমরা দেখলাম, হোস্টিং কোথা থেকে কিনবেন সেটাও দেখলাম। এখন ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট করা দেখি। ডোমেইনের সাথে হোস্টিং যদি কানেক্ট না করেন তাহলে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন কিভাবে?
তো ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করতে গেলে প্রথমে আমাদের হোস্টিংটা অন এইভাবে সিপ্যানে লগ ইন করতে হবে। দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে, আমাদের ডোমেনের ম্যানেজ সেকশনে আসতে হবে, আসলে এভাবে ড্যাশবোর্ড দেখতে পারবো। তো আমি এই ড্যাশবোর্ডটা একটু আলোচনা করতেছি। এটা হচ্ছে ডোমেনের হুইজ গার্ড। হুইজ গার্ড হচ্ছে যে আপনার এই হুইজ গার্ড প্রোটেকশনটা অবশ্যই অবশ্যই অন রাখতে হবে। যদি এটা অন না রাখেন, আচ্ছা একটা কল আসছে। আচ্ছা, সরি একটু সময় নিলাম। আমার একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমার একটা এসইও প্রজেক্ট আসতেছে মোটামুটি মিনিমাম এক হচ্ছে বাজেট, বুঝতে পারছেন? তো দোয়া করবেন যেন কনফার্ম হয়ে যায়। না, মিনিমাম 1 লাখ, মিনিমাম মিনিমাম 1 লাখ। 6 ডিজিট। 8 ডিজিটের কাজই করোনার মধ্যে পাওয়া যাচ্ছে না। ছিল, কাজ ছিল, ভালো হলো। মোটামুটি করোনার আগে আমি ফারুক স্যার প্রায় 4.5 লাখ টাকার বাজেটে কাজ করছি। কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, এখন ক্লায়েন্টকে মনে করেন যে 1,20,000 টাকাও বাজেট দেওয়া যায় না, দিলে কান্নাকাটি লাগাই দেয় যে ভাই পারবো না। আর বাংলাদেশে কিছু লোক আছে তো, দেখে নিয়ে যায় কয় ভাই 20,000 টাকা দিয়ে এসিও করে দিব, দেন আমারে। তো তখন ওগুলারে দেয়, দিয়ে যে টাকা নষ্ট হয় তখন এসে আবার আমাদের কাছে আসে। এই যে ইনি একজনকে টাকা দিছিল, দিয়ে কাজ করায় কিছুই করতে পারেনি ওনার সাইটে। আমি বললাম যে আমি ওনার সাইটে কিছু রাখবো না, আমি নিজের মতো করে ফ্রেশ করে কাজ করবো। সো যদি এগ্রি থাকেন, এগ্রিমেন্ট পাঠিয়ে দিচ্ছি, প্রপোজাল পাঠিয়ে দিচ্ছি, যদি এগ্রি থাকেন তাহলে আমি আপনার সাথে কাজ করবো। পেমেন্ট করে দিবেন, এগ্রিমেন্ট সাইন করে দিবেন, হয়ে যাবে শেষ, নাহলে আমি কাজ করবো। তো বলতেছে ঠিক আছে, তাহলে পেমেন্ট করে দিবেন। কাজটা পাইলে ভালোই হবে। আপাতত অ্যাটলিস্ট আপনাদের দিয়েই করা বলতেছে, আপনাদেরই কাজ করে। ওকে, তো আমরা দেখি ডোমেনের সাথে হোস্টিংটা কিভাবে কানেক্ট করে। তো আমরা যখন এখানে গেলাম, এটা হচ্ছে হুইজ গার্ড। হুইজ গার্ড হচ্ছে এই ডোমেনের মানে সিকিউর একটা অপশন। অনেক সময় দেখবেন যে অনেক ডোমেনের ডাটা বের করে ফেলা যায়। যেমন wiz.net আছে একটা সাইট, ওইখান থেকে দেখা যায় যে এই ডোমেনের মালিক কে, কোথা থেকে কিনছে, হাবি জাবি অনেক কিছু দেখা যায়। কিন্তু যখন হুইজগার্ড প্রোটেকশনটা লাগাবেন, এটা যখন অন করে দিবেন, তখন কিন্তু আপনার ডোমেনের ডিটেলস আর বাইরে থেকে কেউ দেখতে পারবে না। এই ডোমেন কার মালিকানার আন্ডারে, কে কিনছে না কিনছে, কোনো কিছু দেখা সম্ভব না। তো এটা অবশ্যই অন রাখতে হবে প্রোটেকশন। এই যে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট অপশন, এটা হচ্ছে নেম সার্ভার। তো আমরা যখন ডোমেনের সাথে হোস্টিংটা কানেক্ট করব, আমাদের এই নেম সার্ভারের মাধ্যমেই কানেক্ট করতে হবে। তো এখানে নেমচিপে 3 ধরনের নেম সার্ভার বসানোর জায়গা আছে। একটা হচ্ছে নেমচিপ বেসিক ডিএনএস। এটা হচ্ছে আমরা ডোমেইনটা কেনার সাথে সাথে আমরা বেসিক ডিএনএসটা রান হয়ে যাবে। যে আসলে এটা কোনো নেম সার্ভারের বসানো অপশন না। এটা হচ্ছে নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস। নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস হচ্ছে যে আপনার ডোমেইনটা যদি নেমচিপেরই হয়ে থাকে, হোস্টিংটাও যদি নেমচিপের হয়ে থাকে, তাহলে আমরা হচ্ছে এই নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস ব্যবহার করব। আর ডোমেইনটা যদি নেমচিপের হয়, হোস্টিংটা যদি অন্য কোম্পানির হয়, মনে করেন ডোমেইন কিনছেন নেমচিপ থেকে বাট হোস্টিং কিনছেন ব্লু হোস্ট থেকে, তখন আপনি এখান থেকে কাস্টম ডিএনএস ইউজ করবেন, পরে এখানে ব্লু হোস্টের নেম সার্ভার গুলো বসাই দিবেন। নেম সার্ভার গুলোর চেহারা এরকম হয়, dns1 ডট নেম সার্ভার ডট কম, dns2 ডট নেম সার্ভার ডট কম, এরকম হয় চেহারা। তো আমাদের যেহেতু হোস্টিংটাও নেমচিপের, ডোমেইনটাও নেমচিপের, সেহেতু আমরা নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস সিলেক্ট করবো। তারপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করবো। যদি কেউ বিটিসিএল থেকে হোস্টিং কিনেন, ঠিক সেম কাজ করতে হবে। বিটিসিএল থেকে আপনাদের নেম সার্ভার দিবে, সেই নেম সার্ভার এখানে কাস্টম ডিএনএস এর মাধ্যমে বসাতে হবে। তারপর আপনারা এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো এটা কিন্তু একটু আপডেট হতে সময় নেয়। এই যে the server update may take up to 48 hours to take effect। 48 ঘন্টার উপরে সময় লাগতে পারে। Okay? তারপর এখান থেকে আমরা এটাই করলাম। তারপরে আমরা এখান থেকে এসে হোস্টিং এ আসবো। হোস্টিং এ আসার পরে এই নিচের দিকে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে অ্যাড অন ডোমেইন। এখান থেকে আমরা ক্লিক করবো, অ্যাড অন ডোমেইনে ক্লিক করবো। অ্যাড অন ডোমেইনে ক্লিক করে আমরা এই হোস্টিং এর সাথে একটা নতুন ডোমেইন কানেক্ট করতে পারবো। আমরা যে প্যাকেজটা কিনছি, এখানে কয়টা অ্যাড করা যাবে? 3টা অ্যাড করা যাবে। মাত্র একটা অ্যাড করা আছে, আরো 2টা অ্যাড করার জায়গা আমাদের কিন্তু আছে। আমরা আরো 2টা অ্যাড করবো না, মাত্র একটা অ্যাড করবো আমরা। ওকে, তো আমরা এখানে যে অ্যাড অন ডোমেইনটা অ্যাড করতে চাচ্ছি, সেই ডোমেইনটা এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে একটা স্পেস দিব বাইরে, দেওয়ার সাথে সাথে দেখেন এখানে বসে যাবে এটা। তারপর এখানে অ্যাড ডোমেইনে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে ডোমেইনটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, অ্যাড করে রাখছি মনে হয়, hellonemark.com থেকে অ্যাড করছি।
আমরা আরেকটা অ্যাড করতেছি, এখানে প্লেক্সাস বিডি কে অ্যাড করতেছি। দুইটা ডোমেইনে একটা হোস্টিং এর মধ্যে থেকে যাচ্ছে। আমরা একটু মিট করি, আমি প্রচুর ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে পাচ্ছি। দেখেন আমাদের ডোমেইনটা হোস্টিং এর সাথে অ্যাড হয়ে গেছে, এই যে তারপর অ্যাডর ডোমেইন হ্যাজ বিন ক্রিয়েটেড। আমরা এখানে গো ব্যাকে গিয়ে চেক করব যে আমাদের ডোমেইনটা হোস্টিং এর সাথে কানেক্ট হলো কিনা। এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এই ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো। আমি এখানে যেটা বলছিলাম যে লাইভ সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া, এখানে সিপ্যানেল চলে গেলাম। আজকে শুধু আমি ইনস্টল দেওয়া দেখাবো, আর কিছু দেখাবো না। ইনস্টল দেওয়া দেখানো পর্যন্ত আমার কাজ শেষ। তারপর এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দিব, আমরা তো কনফার্ম হলাম যে আমাদের অ্যাডন ডোমেইনটা অ্যাড হয়ে গেছে। আর আমরা এখান থেকে এই সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলারে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখান থেকে অনেক কিছু ইনস্টল করতে পারবো। হতে পারে সেটা ওয়ার্ডপ্রেস, হতে পারে সেটা অ্যাবারটি কার্ড, হতে পারে সেটা পিএসপি বিবি। পিএসপি বিবি হচ্ছে একটা ফোরাম, ফোরামের সিএমএস। এসএমএফ, এটাও ফোরামের সিএমএস। তারপর হচ্ছে ডাব্লিউএসএমএস, এটা হচ্ছে একটা সিএমএস। পিএসপি 7, লারাভেল। কেউ যদি লারাভেল দিয়ে ওয়েবসাইট বানান তাহলে এখান থেকে লারাভেল ইনস্টল দিলে আপনারা লারাভেলের ড্যাশবোর্ডটা এখানে পেয়ে যাবেন। আমি অনেকগুলো সিএমএস এর সাথে আপনাদের পরিচয় করাই দিয়েছিলাম। জুবলার কথা মনে হয় বলিনি। জুবলা হচ্ছে অনেক আগে, অনেক পুরাতন একটা সিএমএস। সেই যখন 2008-9 সালের দিকে যখন মানুষজন প্রথম ওয়েবসাইট বানানো মানে শুরু করতো, তখন পপুলার ছিল এই জুবলা। ওয়ার্ডপ্রেস এসে আবার এই জুবলার ভাত মেরে দিচ্ছে, এখন আর জুবলা মানুষ ব্যবহার করে, ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। তো যাই হোক, আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস 10 ইনস্টল দিব। আমরা এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করব। যখন ইনস্টলে আমরা যখন ক্লিক করব, করার পরে এটি হচ্ছে আমাদের সেই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জায়গা। তো এখান দেখেন কি কি আছে, ওয়ার্ডপ্রেসের ভার্সনটা যা আছে তাই থাকবে, হাত দিবেন না। এখান থেকে শুধু ডোমেইনটা সিলেক্ট করবেন যে কোন ডোমেইনটা আমরা আসলে চুজ করতে চাচ্ছি। আমরা যে plexusbd.com এই ডোমেইনটাতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি, কারণ এই ডোমেইনটা আমরা মাত্র হচ্ছে এই হোস্টিং এর সাথে অ্যাড করলাম, রাইট? তারপর এখান থেকে সাইটের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি নামটা এডিট করে দিচ্ছি, plexusbd। এখান থেকে সাইটের ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি আপাতত এখানে কিছু দিলাম না, ডেসক্রিপশনটা আমি সেম দিয়ে দিই। এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিলেই হবে। তারপরে এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। আমি ইউজার নেমটা এখান থেকে, পাসওয়ার্ডটা আমি একটু সেভ করে রাখি, কারণ এই জিনিসগুলো পরবর্তীতে মানে হারায় যায়, অনেক সময় থাকে না। অবশ্যই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন, কারণ এটাই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে ঢোকার ইউজার এবং পাসওয়ার্ড। এখান থেকে যা আছে ডিফল্টে এইভাবে দিবেন। পাসওয়ার্ডটা যদি পারেন এরকম কঠিন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করেন। তারপর এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করবো। আমরা কোনো থিম কিন্তু সিলেক্ট করি না। ইনস্টল করার ঠিক 20 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ইউআরএল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি, ড্যাশবোর্ডের ইউআরএল। এই ড্যাশবোর্ডের ইউআরএলটাই হচ্ছে আমাদের সেভ করে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ইউআরএল। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড, ঠিক আছে? এটাকে আমরা অবশ্যই সেভ করে রাখবো। এই জিনিসটা কখনো হারানো যাবে না। এটা যদি হারায় ফেলেন বা এই পাসওয়ার্ড যদি ভুলে যান, এটা যদি কখনো হারায় ফেলেন বা কখনো যদি এটা ভুলে যান, তাহলে কি ঝামেলা হবে জানেন? ঝামেলা হবে হলো যে, তাহলে ঝামেলা হবে হচ্ছে যে আপনাকে একদম পিএসপি মাই অ্যাডমিনের ভেতরে যাই ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করে আসা লাগবে। তো এখানে আবার অনেকেই বুঝে না, ইয়ে করে। যাই হোক, আমরা এখানে জাস্ট ক্লিক করবো, ড্যাশবোর্ডে ক্লিক করলে যদি আমাদের ডোমেইনটির সাথে হোস্টিংটা কানেক্ট হয়ে থাকে তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবো। আর যদি এখনো পর্যন্ত সার্ভারটা কানেক্ট না হয়, আমাদের হয়তো লগ ইন করতে একটু দেরি হতে পারে। তো না, আমাদের কপাল ভালো, আমাদের সার্ভারটা কানেক্ট হয়ে গেছে। দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে কিন্তু লগ ইন করে ফেললাম। ইন্টারনেট স্লোর কারণে এরকম হচ্ছে। ইন্টারনেটটা চেঞ্জ করি।
ব্রডব্যান্ড গুলো মানে বাংলাদেশি সার্ভিস তো সব। এর চেয়ে বেশি আর কি আশা করতে পারি আমরা? আমি ইন্টারনেটের লাইনটা চেঞ্জ করলাম, এখন অনেক ফাস্ট হবে। শুধু ফাস্ট না, ভালো ফাস্ট হবে। ইউজার নেম পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড সেট করে রাখছিলাম না, এই যে আমাদের পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে ওয়ার্কপিসের ড্যাশবোর্ডে লগ ইন করবো। আচ্ছা, এই যে আমরা ওয়ার্কপিসের ড্যাশবোর্ডে লগ ইন করে ফেললাম, ঠিক আছে। এটাকে সেভ দিয়ে রাখলে ভালো হয়। তো দেখছেন, এটাই হচ্ছে ওয়ার্কপিসের কি ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডটা নিয়ে আমি এখন আলোচনা করব না, এই ড্যাশবোর্ডটা নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে নেক্সট টাইমে আবার আলোচনা করব। নেক্সট দিন আপনারা যখন সবাই ওয়ার্কপেজ সেটআপ দিয়ে নিয়ে আসবেন, তখন আমি আপনাদের সাথে ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আপনাকে পারচেস করতে বলতেছে, আমি তো wordpress.com থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে বলি নাই। আমি এখন যে মেথডটা দেখালাম, আমি বলবো কিভাবে করতে হবে, আমি বলবো, এখনই বলবো। প্রথমে লাইভ সার্ভার থেকে আমি ইনস্টল করে দেখালাম, এটার জন্য ডোমেইন হোস্টিং কিনতে হয়। তো এটা বুঝতে পারছেন লাইভ সার্ভার থেকে কিভাবে ইনস্টল দিতে হয়। আমি আবার একটু রিভিউ করতেছি। আমাদের ডোমেইন লাগবে একটা, হোস্টিং লাগবে একটা। ডোমেইনটার সাথে আমাদের হোস্টিংটা কানেক্ট করার জন্য আমাদের এখানে ডোমেইনের ডিএনএসটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমরা হোস্টিং এ গিয়ে অ্যাডঅনস ডোমেইনসে যাব। অ্যাডঅনস ডোমেইনে অ্যাডঅনস ডোমেইনে গিয়ে আমরা হচ্ছে হোস্টিংটাকে অ্যাড করে ফেলবো। আচ্ছা, আইপি অ্যাড্রেস চেঞ্জ হওয়ার কারণে লগ আউট হয়ে গেছে। অ্যাডঅনস ডোমেইনস থেকে আমরা আমাদের হোস্টিং সার্ভারে লগ ইন করবো। হোস্টিং সার্ভারে লগ ইন করার পরে আমরা সেই হোস্টিং সার্ভারটার সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার ব্যবহার করে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিয়ে দিই। এটার জন্য আমাদের কোনো টাকা পয়সা খরচ হবে না। এখন আপনারা তো অনেকে ডোমেইন হোস্টিং এখন নিতে পারবেন না, বা আপনাদের তো এখন অনেকেরই ডোমেইন হোস্টিং নাই, বা কেনারও সামর্থ্য নাই, তাই না? যদি কেউ কিনতে চান তাহলে নেমসিপ থেকে কিনে নিতে পারেন। আর অ্যাটলিস্ট যদি নিজে না কিনতে পারেন আমাকে বলেন, আমি কিনে দেবো, সমস্যা নাই, কোনো টেনশন নাই। আমি আপনাদের কাছ থেকে ওই বিজনেস করব না। যেটা নেমসিপের ডোমেইনের দাম, যেটা হোস্টিং এর দাম, সেটাই আপনারা এখানে ডলারে আপনারা নিজেরা যা দেখবেন সেটাই আপনারা দিয়ে দেন, আমি টপ আপ করে দিব, আপনারা কিনে নেবেন, সমস্যা নেই, নিজেরাই কিনে নিতে পারবেন। তো যদি ডলার নিয়ে কারো সমস্যা থাকে, টপ আপ করতে ঝামেলা হয়, বা না বুঝেন কিভাবে সেট আপ করতে হবে, আমাকে বলতে পারেন, সমস্যা নেই, আমি এটা করে দেবো। তারপর এটা হচ্ছে আমাদের ডোমেইন হোস্টিং এর বিষয়। তো অনেকেরই তো থাকবে না, তারা কি করবে? তারা এই লোকাল হোস্টের মাধ্যমে এরকম একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ফ্রিতে সেট আপ দিতে পারবে। কিভাবে? আপনাদের পিসিটাই হবে হচ্ছে আপনাদের হোস্টিং। আপনাদের পিসির লোকাল ডিস্কটা, বা আপনাদের পিসির যে কোনো ড্রাইভারকে, আপনারা যে ড্রাইভারকে সিলেক্ট করবেন, পিসির যে ড্রাইভ, আপনারা সেই ড্রাইভকে সিলেক্ট করেই আসলে আপনারা এই হোস্টিংটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। যে ড্রাইভ ভাবেন, মানে আপনারা মনে করবেন যে আপনাদের লোকাল হোস্টের জন্য পারফেক্ট, সেই ড্রাইভে আপনারা আপনাদের লোকাল হোস্টকে ইউজ করতে পারবেন। তো লোকাল হোস্টে একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে গেলে কি কি লাগে আমরা একটু দেখি, হ্যাঁ। তো হয়তো পুরো সেটআপ দেওয়ার তো আমরা দেখবো না, আমরা মেথডটা দেখবো আর কি। তো আমাদের পিসিতে প্রথমে একটা সফটওয়্যার লাগবে, সফটওয়্যার নাম হচ্ছে জ্যাম্প সফটওয়্যার। তো জ্যাম্প কি? জ্যাম্প হচ্ছে এক ধরনের সার্ভার। জ্যাম্প ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ওয়েব সার্ভার সলিউশন, যেটা দিয়ে কিনা আমরা কি করতে পারি, ডাটাবেস ক্রিয়েট করতে পারি, এবং পিএসপির সমস্ত অ্যাপস এটার মধ্যে আমরা ব্যবহার করতে পারি। এটা তৈরি করছে কারা? অ্যাপাচিরা। জ্যাম্প আপনি বলতে অ্যাপাচি সার্ভার, ঠিক আছে। তো এই জ্যাম্পটা পিসিতে ডাউনলোড করে নেবেন, হ্যাঁ, apache-friends.org, এখান থেকে জ্যাম্পটা ডাউনলোড করে নেবেন, যেটা হচ্ছে ডাউনলোড অপশন। তো জ্যাম্পটা যখন ডাউনলোড হয়ে যাবে পিসির মধ্যে, ডাউনলোড হওয়ার পরে আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। আপনারা করবেন কি, এই wordpress.org, এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসের পুরো ফাইলটা ডাউনলোড করে রাখবেন। এখান থেকে পুরো ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে। যেখানে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেই আপনারা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তাহলে কয়টা জিনিস ডাউনলোড করতে হচ্ছে?
একটা হচ্ছে জ্যাম, একটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। এটাকে পুরোপুরি ডাউনলোড করে আপনার সেই পিসির মধ্যে রাখতে হবে। রেখে এই জ্যাম্পের সাথে আপনার ওয়ার্ডপ্রেসটা কানেক্ট করে এই জ্যাম্পের মাধ্যমে আপনার পিসির ভেতরেই লোকাল হোস্টে আপনাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হবে। দিলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এবং আমি এখানে লাইভ সার্ভারে যা যা কাজ করতে পারছি আপনি সমস্ত কাজ সেই লোকাল হোস্টের মধ্যেও করতে পারবেন। ঠিক আছে? তো এটা কিভাবে করবেন? ওয়ার্ডপ্রেসের এই ফাইলটা যে এটা ডাউনলোড করে রাখবেন। এই যে এটা এটা ডাউনলোড করুন। হ্যাঁ, এটা ডাউনলোড করুন। আর জ্যামটাকেও নামায় রাখবেন কারণ এই জ্যাম্পের মাধ্যমে আসলে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দেব। তো এই পুরো প্রসেসটা করবেন কিভাবে? এই পুরো প্রসেসটা আমি আসলে যদি এখন করতে চাই আপনাদের সামনে তাহলে মোটামুটি অনেক সময় লেগে যাবে এবং অনেক ঝামেলার বিষয় আছে। তো আমি আপনাদেরকে একটু ভিডিও সাজেস্ট করতেছি, ভিডিওগুলো একটু দেখে নিলে আপনারা এই কাজগুলো নিজেরাই করতে পারবেন। ঠিক আছে? তো এই যে লাস্টের 1 ঘন্টাতে আপনারা এই কাজগুলো করবেন, আমি আপনাদের সাথেই থাকবো। এভাবে সার্চ করবেন যে হাউ টু সেট আপ ওয়ার্ডপ্রেস অন জ্যাম্প। এভাবে সার্চ দিবেন। এভাবে সার্চ দিলে দেখবেন যে এখানে অনেক ইংলিশ ভিডিও আছে, অনেক বাংলা ভিডিও আছে। এই যে একটা বাংলা ভিডিও, লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন। এই ভিডিওটা দেখলেই হবে। এখানে 13 মিনিটের একটা ভিডিও, এটা দেখতে পারেন। এখানে একটা বাইরের কান্ট্রির ভিডিও আছে, এটা দেখতে পারেন। এরকম অনেকগুলো ভিডিও আছে, এটা একটা বাংলা ভিডিও। তো এটার জন্য আরেকটা ছেলে ছিল, ওর নাম হচ্ছে আরিফ ফুরকান, এবিসিআইটি পার্কের। ওনার ভিডিওগুলো অনেক ভালো, অনেক হেল্পফুল। কিন্তু উনি আবার ভিডিও এত মানে লেংদি, মানে হজবরল করে অনেক জিনিস দেখায়, যার কারণে ওই কাজের জিনিস শিখতে যায় আমাদের অনেক দেরি হয়ে যায়। যাই হোক, এখানে খুবই শর্টে অল্প সময়ে 5-6 মিনিট 10 মিনিটের মধ্যে দেখানো আছে যে কিভাবে জ্যাম্পটাকে ইনস্টল করতে হবে এবং কিভাবে জ্যাম্প এর দ্বারা আপনার পিসিতে লোকাল হোস্টে আপনি ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ দিবেন। এই জিনিসগুলো দেখানো আছে। সো আপনারা এটার ইয়েটা কাজে লাগাবেন। আচ্ছা, আমি একটু এটাকে আলাদা করতেছি কারণ এটা আমার একদম জেনুইনলি লাগবে, সত্যি আমার এটা লাগবে। আমি এসএসডি অ্যাক্সেসটা রেখে দিই। কারণ হলো যে সমস্ত ক্লায়েন্টের অ্যাক্সেস আমার রাখা লাগে। ক্লায়েন্ট অ্যাক্সেস ফোল্ডার মধ্যে রেখে দিই কারণ ক্লায়েন্টের অ্যাক্সেস গুলো খুব জরুরি। আচ্ছা, তো আপনাদের আমি লিংক দিই। আমি এই পুরো ইয়াটাই আমি দিয়ে দিচ্ছি। সেটআপ 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 ওয়ার্ডপ্রেস। দুইভাবে সেটআপ করা যায়, একটা লাইভ সার্ভার, একটা হচ্ছে লোকাল হোস্ট। আমরা লোকাল যদি লাইভ সার্ভারে করতে যাই তাহলে আমাদের দরকার হচ্ছে ডোমেন এবং হোস্টিং। লাইভ সার্ভারে করতে গেলে ডোমেন এবং হোস্টিং লাগে, আর লোকাল হোস্টে করতে গেলে আমাদের লাগে হচ্ছে জ্যাম জ্যাম একটা লাগে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল। ওয়ার্ডপ্রেসের ফাইল লাগে, মানে দুইটা জিনিস লাগে। তো আমি এখানে ভিডিও টিউটোরিয়ালটা দিয়ে দিচ্ছি। ভিডিও টিউটোরিয়াল ফর ইনস্টল জ্যাম। জ্যাম ইনস্টলের জন্য এগুলো ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন। আর জ্যাম ডাউনলোড লিঙ্ক, কোথা থেকে জ্যামটা ডাউনলোড করবেন সেটা বলে দিই। জ্যামটা ডাউনলোড করবেন হচ্ছে এখান থেকে। জ্যাম্পের ডাউনলোড লিঙ্কটা এখানে দিই। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডাউনলোড। তো আমি এই পুরো জিনিসটা আপনাদেরকে এখানেও দিচ্ছি এবং মেসেঞ্জার গ্রুপেও দিচ্ছি, দুই জায়গায় দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের আজকে পুরো ক্লাসের টপিকটা মেবি আপনারা বুঝতে পারছেন এবং কিভাবে কাজ করতে হবে সেটাও বুঝতে পারছেন এবং আমি আপনাদের এখন কি কাজ দিলাম সেটাও আশা করি বুঝতে পারছেন।
তো যদি কেউ না বুঝে থাকেন, এখানে এমন যদি কেউ আছেন যে বুঝেন নাই আমি কি বলছি, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। তো বলেন, এখন এখানে কি আছেন যে আমার কাজটা বুঝেন নাই? আমি কি কাজ দিলাম এখন বুঝেন নাই, এরকম কি আছেন? কেউ আছেন? সবাই বুঝতে পারছি আমরা? আপনি বুঝেন নাই, ওকে। আমি এখন কাজ দিলাম হচ্ছে কিভাবে লোকাল হোস্টে, আমি কাজ দিলাম, আচ্ছা, আমি আপনাদের যে কাজটা দিলাম সেটা হচ্ছে লোকাল হোস্টের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয়। লোকাল হোস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে জ্যাম সফটওয়্যার, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল। এই দুইটা জিনিস দিয়ে কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসটা, আমার কথা যাচ্ছে না? কি বল? আচ্ছা, তো জ্যাম্প ইনস্টল দিয়ে, জ্যাম্পের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে সেটার জন্য কিছু ভিডিও টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। জ্যাম্প কোথা থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড লিংকও দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস কোথা থেকে ডাউনলোড করবেন সেটা লিংক দেওয়া আছে। সো এই দুইটা ফাইল আপনারা প্রথমে ডাউনলোড করবেন এখনই। ডাউনলোড করে এই ভিডিওগুলো দেখে আপনাদের পিসিতে লোকাল হোস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন। বুঝতে পারছেন টোটাল কাজ আমি কি বললাম? ওকে, শুরু করে দেন। প্রথমে এই দুইটা সফটওয়্যার ডাউনলোড দেন, দেওয়ার পরে এই ভিডিওগুলো ভালো করে দেখেন। দেখার পরে এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেম ভাবে এই ভিডিওগুলোর মধ্যে দেখে 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 আপনাদের পিসিতে লোকাল হোস্টে ওপেন করেন, এবং লোকাল হোস্টে আপনারা জ্যাম্প সার্ভারটা ওপেন করে আপনাদের ওয়ার্ডপ্রেসটা সেটআপ দেন। দিয়ে আমি যেরকম ড্যাশবোর্ড লাইভ সার্ভারে নিয়ে আসলাম, সেরকম সেম ড্যাশবোর্ড আপনারা লোকাল হোস্টে নিয়ে আসবেন। এটা আপনাদের কাজ। এটা আমাকে করে দেখাতে হবে সবার। যদি এটা করে দেখাতে না পারেন, আপনি লসে পড়বেন আলটিমেটলি। কারণ আমি নেক্সট দিন এই ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করবো, এবং ওয়ার্ডপ্রেসে আমি অনেক কিছু দেখাবো। আমি থিম দেখাবো, ইনস্টল করা দেখাবো, প্লাগইন অ্যাড করা দেখাবো, এবং আমি কমপ্লিট একটা ওয়েবসাইট বানায় দেখাবো। এবং আমি ক্লাস শুরুর আগে আপনাদেরকে পেইড থিমও দিয়ে দিব। তো যদি আপনাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ করা না থাকে, তাহলে আপনার পরে নেক্সট ক্লাসে এসে কিছুই বুঝবেন না আমি কি করাচ্ছি না করাচ্ছি। ঠিক আছে? বুঝতে পারছেন? শুধু ব্লগিং না, আপনাদের ওয়েবসাইট ডিজাইনেও হেল্প করবে অনেক কিছু। নিজেদের ওয়েবসাইট ডিজাইনেও এবং নিজেদের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে হেল্প করবে। ঠিক আছে? মূলত আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তো ওয়েবসাইট ডিজাইন করবেন। সো ওয়েব ডিজাইন করার আগে তো আমাদের ওয়ার্ডপ্রেস দরকার। ওয়ার্ডপ্রেসটা নেওয়ার প্রসেসটাই হচ্ছে আজকে যেটা দেখালাম সেটা। তো এখন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর পরে সেই সাইট দিয়ে ব্লগিং করেন, আর সেই সাইট দিয়ে আপনি আর্নিং করেন, এবং সেই সাইট দিয়ে আপনি নিজের পার্সোনাল সাইট বানান অথবা ক্লায়েন্টের সাইট বানায় সার্ভিস দেন, সেটা আপনার বিষয়। প্রত্যেকটা কাজই করতে পারেন, এবং আমি এমন ভাবে দেখাবো যেন নিজেরা সমস্ত কাজ করতে পারেন। এবং আমি আবারও বলতেছি যে আমাদের অন পেজ এসইওর ম্যাক্সিমাম টার্ম, অন পেজ এবং টেকনিক্যাল এসইও, এই দুইটা ক্লাসের ম্যাক্সিমাম টার্ম আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে হবে। সো এই ওয়ার্ডপ্রেস যদি না বুঝতে পারেন, মানে ডিজিটাল মার্কেটিং এর এসইওর পার্টটা বুঝতে পারবেন না। হয়তো পরবর্তীতে আপনারা ওই ফেসবুকের কাজগুলো ইজিলি বুঝতে পারবেন, টুইটারের কাজগুলো বুঝতে পারবেন, অন্যান্য কাজগুলো বুঝতে পারবেন, কিন্তু এসইওর কাজগুলো কিন্তু বুঝতে অনেক কঠিন হয়ে যাবে, আমি আবারও বলতেছি। ঠিক আছে? আর যদি আপনাদের এই কোর্সের মানে কারিকুলামটা একদম অ্যাডভান্স কারিকুলাম না, এটা বলতে পারেন একটা মানে বেসিক টাইপেরই একটা মানে কোর্স। ঠিক আছে? তো এই বেসিকটাকেই আমি যতটা অ্যাডভান্স করা যায় আমি চেষ্টা করতেছি। তো এরপরেও আরো অনেক কিছু আছে। তো এতটুকু যদি না জানেন, পরবর্তীতে বাকিগুলো কিভাবে জানবেন? ভালো করে প্র্যাকটিস করেন, এটা আমি যেভাবে বললাম সেভাবে সবাই সেট আপ দেন। তো আমি ক্লাসের মধ্যে